কাশ্মীরের স্বাধীনতার যে নেতা ৩ দশকেরও বেশি সময় ধরে ছিলেন সংগ্রামের প্রতীক, যিনি একসময় ছিলেন সশস্ত্র বিদ্রোহের মুখ, সেই ইয়াসিন মালিক আজ নয়াদিল্লির তিহার জেল থেকে এক বোমা ফাটানো দাবি করেছেন। তিনি বলছেন তিনি নাকি গত ২৫ বছর ধরে ভারতের গোয়েন্দা সংস্থার একজন গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে কাজ করেছেন। প্রশ্ন উঠছে, কাশ্মীরের এ আন্দোলন আর কে কে ছিলেন ভারতের গোপন কৌশলের অংশ? বর্তমানে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন ৫৯ বছর বয়সী ইয়াসিন মালিক। জাতীয় তদন্ত সংস্থা NIA তার সাজা মৃত্যুদণ্ডে উন্নীত করার জন্য আদালতে আবেদন করেছে। এ আবেদনের জবাবে মালিক ৮৪ পৃষ্ঠার এক চাঞ্চল্যকর হলফনামা দাখিল করেছেন। হলফনামায় তিনি দাবি করেছেন ১৯৯০ দশকে যখন কাশ্মীরে সশস্ত্র বিদ্রোহ তুঙ্গে, তখন থেকে তিনি সংঘাত নিরসনের জন্য ভারত সরকারের শীর্ষ কর্তৃপক্ষদের সঙ্গে ব্যাক চ্যানেল কূটনীতিতে যুক্ত ছিলেন। NIA এখন তাকে সন্ত্রাসী হিসেবে ফাঁসাতে চাইছে, যা সরকারের সঙ্গে ২৫ বছরের পুরনো বোঝাপড়ার স্পষ্ট লঙ্ঘন। মালিকের এই দাবির সপক্ষে প্রমাণ হিসেবে তিনি বলেছেন, বহুবার ভারতীয় প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, গোয়েন্দা সংস্থার প্রধান এবং এমনকি কট্টর হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্যের সঙ্গেও তিনি শ্রীনগরের বাসভবনে সাক্ষাৎ করেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটি হল ১৯৯৪ সালে তাকে যে জেল থেকে মুক্তি দেওয়া হয় তা ছিল একটি নিশ্চিত বোঝাপড়ার ভিত্তিতে। সে বোঝাপড়ার শর্ত ছিল তাকে প্রকাশ্যেই সশস্ত্র বিদ্রোহ ছেড়ে মহাত্মা গান্ধীর প্রচারিত অহিংস প্রতিরোধের পথে হাঁটতে হবে। প্রায় ২৫ বছর ধরে তিনি সেই শর্ত মেনে চলেছেন। হলফনামায় তিনি ভারতের কেন্দ্রীয় সরকার ও গোয়েন্দা বাহিনীকে সহযোগিতা করার একের পর এক ঘটনার ফিরিস্তি প্রদান করেছেন। মালিকের দাবিগুলোর মধ্যে সবচেয়ে চমকপ্রদ হল ২০০৬ সালের জঙ্গি গোষ্ঠী লস্করে তাইয়েবার প্রতিষ্ঠাতা হাফিজ সাইদের সঙ্গে তার বৈঠকটি মোটেই তার নিজস্ব উদ্যোগে হয়নি, বরং সাইদকে অস্ত্র ছাড়াতে রাজি করানোর অংশ হিসেবে এটি ভারতের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো IB এর আয়োজন ছিল। শুধু তাই নয়, তিনি দাবি করেছেন ২০১৬ সালে বিদ্রোহী নেতা বুরহান ওয়ানি হত্যার পর কাশ্মীরে যখন তীব্র বিক্ষোভ ও বন্ধ তথা ধর্মঘট শুরু হয়, তখন তিনি ভারত সরকারকে পরিস্থিতি সামলাতে সহায়তা করেন। সরকারের সম্মতিতে তিনি প্রবীণ নেতা সৈয়দ আলী শাহ গিলানির সাথে দেখা করে বিক্ষোভ কর্মসূচি স্থগিত করার অনুরোধ করেন, যার ফলে কয়েক সপ্তাহের মধ্যেই সে আন্দোলন স্তিমিত হয়ে যায়। ২০১৯ সালে কাশ্মীরের পুলওয়ামার সন্দেহভাজন বিদ্রোহীদের আত্মঘাতী হামলার পর ইয়াসিন মালিকের জীবনে নাটকীয় মোড় আসে। তাকে গ্রেফতার করা হয়, তার দল JKLF নিষিদ্ধ হয় এবং তার বিরুদ্ধে বহু পুরনো মামলাগুলো পুনরায় চালু করা হয়। এই মামলাগুলোর মধ্যে রয়েছে ১৯৮৯ সালে রম্বেইয়া সাইট অপহরণ, ১৯৯০ সালে ভারতীয় বিমান বাহিনীর ৪ সদস্যকে হত্যা এবং পাকিস্তানের কাছ থেকে অর্থ গ্রহণের অভিযোগকৃত মামলা ইত্যাদি। বর্তমানে জাতীয় তদন্ত সংস্থা যাবজ্জীবন কারাদণ্ডকে মৃত্যুদণ্ডে উন্নীত করার জন্য আদালতে আবেদন করেছে। এর জবাবে মালিক হলফনামা দাখিল করে দাবি করেছেন, সরকার ২৫ বছর ধরে তার প্রতি এ বোঝাপড়ার সম্মান দেখিয়েছিল যে অহিংস পথে থাকলে তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হবে না। তার মতে NIA এখন তাকে সন্ত্রাসী হিসেবে ফাঁসানোর জন্য অভিযোগগুলোকে বিকৃত করছে। মালিকের এ বিস্ফোরক দাবির পর কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে তাকে সহানুভূতিশীল দৃষ্টিতে দেখার অনুরোধ করেছেন। মুফতি মন্তব্য করেন, ভারত রাষ্ট্র সাময়িক লক্ষ্য পূরণের জন্য মানুষকে ব্যবহার করে এবং কাজ শেষে তাদের বর্জন বা শাস্তি দেয়। তবে নিরাপত্তা বিশেষজ্ঞ আজয় শাহানি মালিকের এ তথ্য ফাঁস নিয়ে প্রশ্ন তুলেছেন। তার মতে মালিকের এ স্বীকারোক্তি তার সততাকে প্রশ্নবিদ্ধ করেছে। তিনি বলেন, রাষ্ট্র আপনাকে ব্যবহার করেছে বলেই যে আপনি সৎ তা নয়, বরং উল্টোটা, আপনার সততা থাকলে রাষ্ট্র আপনাকে ব্যবহার করতে পারত না। অন্যদিকে সাংবাদিক ও লেখক বিক্রমজিৎ সিং মনে করেন মালিকের দাবিগুলো বিশ্বাসযোগ্য। তিনি বলেন, এ ধরনের পরিস্থিতিতে গোয়েন্দা সংস্থাগুলোর জন্য প্রতিপক্ষের সঙ্গে গোপন সেতুবন্ধন তৈরি করা একটি সুপ্রতিষ্ঠিত কৌশল। ইয়াসিন মালিকের এই হলফনামা কাশ্মীরের ৩ দশকের স্বাধীনতা আন্দোলনের পুরো আখ্যানকে এক নতুন প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। কাশ্মীরের জনগণের কাছে আপোষী নেতা হিসেবে প্রতিষ্ঠিত হওয়া একজন ব্যক্তি যদি এত বছর ধরে রাষ্ট্রের গোপন সহযোগী হিসেবে কাজ করে থাকেন, তবে কাশ্মীরের রাজনৈতিক সংগ্রামে আসলে কারা বাস্তবিক নিবেদিত প্রাণ? জনপালস, ইউর ভয়েস আওয়ার পালস।